আমি অনন্যা ঘোষ, সেলমাবাদ সরোজিনী বিদ্যানিকেতনের রসায়ন বিভাগের শিক্ষিকা। আমরা লাস্ট কতগুলো ভিডিও ধরে ক্লাস 12-এর সলিড স্টেট নিয়ে আলোচনা করছি এবং একদম যে লাস্ট ভিডিওটা ছিল সেই ভিডিওতে আমরা বিভিন্ন সলিডের যে কেলাসগুলো থাকে সেই কেলাসের বিভিন্ন ডিফেক্ট নিয়ে আলোচনা করছিলাম। তো সেখানে আমরা বিভিন্ন ধরনের ডিফেক্ট পেয়েছিলাম। তো আরো দু ধরনের ডিফেক্ট রয়েছে যেটা আমাদের লাস্ট ভিডিওতে আলোচনা করা হয়নি। তো এখন আমরা সেই দুটো ডিফেক্ট নিয়ে আলোচনা করব। যেমন এখানে বোর্ডে লিখেছি ল্যাটিস ডিফেক্ট বা ল্যাটিস ত্রুটি। মানে পারমাণবিক ত্রুটিকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, একটাকে বলেছিলাম বিন্দু ঘটিত ত্রুটি আর একটাকে বলেছিলাম ল্যাটিস ত্রুটি। তো বিন্দু ঘটিত ত্রুটিটা পুরোটাই লাস্ট ভিডিওতে আলোচনা করা হয়ে গেছে। তো ল্যাটিস ত্রুটিটা খালি বাকি ছিল। তো সেই ল্যাটিস ত্রুটিটা নিয়ে আমরা এখন আলোচনা করব। ল্যাটিস ত্রুটি কি না, কোনো কেলাসের মধ্যে যদি তার একদম ইনার পার্টে, মানে যেটাকে আমরা বলতে পারি এক কথায় আণুবীক্ষণিক অঞ্চল, সেই আণুবীক্ষণিক অঞ্চলে যদি তাদের কোনো বিন্যাসগত ত্রুটি হয় তখন সেই ত্রুটিটাকে আমরা বলছি ল্যাটিস ত্রুটি। এই ল্যাটিস ত্রুটিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা ভাগকে বলা হচ্ছে রেখা ত্রুটি, আরেকটা ভাগকে বলা হচ্ছে সমতল ত্রুটি। রেখা ত্রুটি কোনটা না, এইরকমই একটা কেলাসের মধ্যে যে কেলাসগুলো মানে তাদের যে ইউনিটগুলো, রিপিটিং ইউনিটগুলো পর্যায়বৃত্তভাবে রয়েছে, একটা রেখা বরাবর রয়েছে, যদি তাদের সেই রেখার মধ্যে অর্থাৎ যে সরলরেখা বরাবর এই রিপিটিং ইউনিটগুলো রয়েছে পর্যায়বৃত্তভাবে, যদি এই রেখা বরাবর তাদের পর্যায়বৃত্ততার মধ্যে বিন্যাসের কোনো বিঘ্ন ঘটে তখন সেই ত্রুটিটাকে আমরা বলছি রেখা ত্রুটি। আর সমতল ত্রুটি কোনটা, এইরকমই যে কেলাস, মানে যে কেলাসের মধ্যে রিপিটিং ইউনিটস গুলো পরপর পর্যায়বৃত্তভাবে রয়েছে, তাদের যদি সমতলে অর্থাৎ যে সমতলে ওই ইউনিটস গুলো রয়েছে সেই সমতলে যদি তাদের বিন্যাসগত কোনো ত্রুটি সমস্যা হয় বা বিন্যাসগত কোনো সমস্যা হয়, যে ত্রুটি বিচ্যুতি দেখা যাবে সেই ত্রুটিটাকেই আমরা বলছি সমতল ত্রুটি। ল্যাটিস ত্রুটিকে দুটো ভাগে ভাগ করা যায়, রেখা ত্রুটি আর সমতল ত্রুটি। নেক্সট আমরা যে ত্রুটিটায় চলে আসবো সেই ত্রুটিটাকে বলা হয় অশুদ্ধিজনিত ত্রুটি। অশুদ্ধিজনিত ত্রুটিটা কি না, অশুদ্ধিজনিত ত্রুটি নাম থেকেই বুঝতে পারছি যে কোনো কিছুর মধ্যে অর্থাৎ কোনো বিশুদ্ধ কেলাসের মধ্যে যদি আমরা কোনো ইমপিউরিটি অ্যাড করি, কোনো বিশুদ্ধ কেলাসের মধ্যে যদি কোনো ইমপিউরিটি অ্যাড করি তখন সেই ত্রুটিটাকে আমরা বলছি অশুদ্ধিজনিত ত্রুটি। অশুদ্ধিজনিত ত্রুটি, কোনো বিশুদ্ধ কেলাসের মধ্যে কোনো ইমপিউরিটি যদি যোগ করা হয় তাহলে যে ত্রুটিটা তৈরি হয় সেই ত্রুটিটাকে বলা হয় অশুদ্ধিজনিত ত্রুটি। যেমন কি, যেমন ধরা যাক কোনো বিশুদ্ধ কেলাসের মধ্যে, যেমন আমরা নর্মালি করে থাকি, যেমন সিলিকন বা জার্মেনিয়াম, যেটা গ্রুপ 15 এলিমেন্ট, গ্রুপ 14 এলিমেন্ট সিলিকন বা জার্মেনিয়াম, তার সঙ্গে কোনো গ্রুপ 15 এলিমেন্ট বা গ্রুপ 13 এলিমেন্টের কে কম্পাইল করে দিই অর্থাৎ মিশিয়ে দেওয়া হয়, মিশিয়ে দিয়ে একটা অশুদ্ধিজনিত ত্রুটি তৈরি করা হয় এবং এই কনসেপ্টটাকে কাজে লাগিয়েই কিন্তু সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী তৈরি হয়। এই সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীর দুটো টাইপ রয়েছে, একটাকে আমরা বলি এন টাইপ, আরেকটাকে আমরা বলি পি টাইপ। এন টাইপ এবং পি টাইপ, এই অশুদ্ধিজনিত ত্রুটির কনসেপ্টটাকে কাজে লাগিয়েই কিন্তু অর্ধপরিবাহীর ধারণা এসেছে। এই অর্ধপরিবাহীকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটাকে বলি এন টাইপ অর্ধপরিবাহী আর একটাকে বলি পি টাইপ অর্ধপরিবাহী। এখন আমরা এই এন টাইপ এবং পি টাইপ অর্ধপরিবাহী নিয়ে পৃথক পৃথক ভাবে আলোচনা করব। তো প্রথমেই চলে আসা যাক এন টাইপ অর্ধপরিবাহী। এন টাইপ অর্ধপরিবাহী। কি এই এন টাইপ অর্ধপরিবাহী না, এখানে আমরা এই অর্ধপরিবাহীটা তৈরি করার জন্য সিলিকন
বা জার্মেনিয়াম অর্থাৎ যে সমস্ত এলিমেন্টগুলো গ্রুপ 14 এলিমেন্ট তাদের সঙ্গে ডোপিং করাবো। ডোপিংটা কি একটু আগেই যেটা নিয়ে বলছিলাম, ডোপিংটা হচ্ছে কোনো বিশুদ্ধ কেলাসের মধ্যে কোনো অশুদ্ধি যোগ করে দেওয়া, এই প্রসেসটাকেই বলা হয় ডোপিং। তাহলে এই যে সিলিকন বা জার্মেনিয়ামের যে বিশুদ্ধ কেলাস রয়েছে সেই বিশুদ্ধ কেলাসের মধ্যে আমরা কোনো গ্রুপ 15 এলিমেন্টকে এর সঙ্গে মিশিয়ে দেবো। সেই গ্রুপ 15 এলিমেন্টটা কি হতে পারে? ফসফরাস, হতে পারে আর্সেনিক, এই জাতীয় কোনো গ্রুপ 15 এলিমেন্টকে, অর্থাৎ যাদের বাইরের কক্ষে 5টা করে ইলেকট্রন আছে সেই জাতীয় কোনো গ্রুপ 15 এলিমেন্টকে এই সিলিকন বা জার্মেনিয়ামের কোনো বিশুদ্ধ কেলাসের সঙ্গে ডোপিং করিয়ে দেবো। ডোপিং করিয়ে দিলে কিরকম ঘটনাটা ঘটবে না, এই যে ধরো আমরা আর্সেনিকটাকে ডোপিং করাচ্ছি, তাহলে আর্সেনিক আমরা জানি যে আর্সেনিক হচ্ছে গ্রুপ 15 এলিমেন্ট এবং এদের বাইরের কক্ষে কটা করে ইলেকট্রন রয়েছে না, এদের বাইরের কক্ষে 5টা করে ইলেকট্রন রয়েছে। কার সঙ্গে ডোপিংটা করানো হয়েছে না, সিলিকনের সঙ্গে ডোপিংটা করানো হয়েছে। সিলিকন কি না গ্রুপ 14 এলিমেন্ট, তাহলে সিলিকন যেহেতু গ্রুপ 14 এলিমেন্ট, তাহলে সিলিকনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন রয়েছে? 4টে ইলেকট্রন রয়েছে। সিলিকন গ্রুপ 14 এলিমেন্ট, এর বাইরের কক্ষে যেটাকে আমরা আউটার মোস্ট সেল বলছি সেখানে 4টে ইলেকট্রন রয়েছে। তাহলে এই যে আর্সেনিক, এই আর্সেনিকের 5টা ইলেকট্রন এবং সিলিকনের যে বাইরের কক্ষে 4টে ইলেকট্রন রয়েছে, এদের প্রত্যেকের সঙ্গে আমরা দেখতে পাবো একটা করে সিলিকনের একটা ইলেকট্রন। এই পয়েন্টগুলোকে আমরা সিলিকনের ইলেকট্রন ধরেছি এবং ক্রসগুলোকে আর্সেনিকের ইলেকট্রন ধরেছি। তাহলে এদের মধ্যে একটা করে সমযোজী বন্ধন তৈরি হবে। কার কার মধ্যে না, আর্সেনিকের যে ইলেকট্রন ছিল তার সঙ্গে সিলিকনের যে একটা করে ইলেকট্রন রয়েছে আউটার মোস্ট সেলে, তাদের সঙ্গে একটা করে সমযোজী বন্ধন হবে। তাহলে সিলিকনের ক্ষেত্রে আমরা জানি যে 4টে ইলেকট্রন এবং আর্সেনিকের ক্ষেত্রে 5টা ইলেকট্রন, তাহলে সিলিকনের 4টে, আর্সেনিকের 4টেকে নিয়ে সমযোজী বন্ধন করে ফেলি। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আর্সেনিকের মধ্যে একটা ইলেকট্রন এক্সেস রয়ে গেল। তাহলে এই এক্সেস ইলেকট্রনটা কি করবে? এই এক্সেস ইলেকট্রনটা কিন্তু তড়িৎ পরিবহনে সাহায্য করবে। এই যে এক্সেস ইলেকট্রনটা রইল, সেই ইলেকট্রনটা কিন্তু তড়িৎ পরিবহনে সাহায্য করবে। তাহলে এই জাতীয় যে কন্ডাক্টর, এই কন্ডাক্টর গুলোকে আমরা বলি, বা এই জাতীয় যে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর, এই সেমিকন্ডাক্টরটাকে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর। নেক্সট আমরা চলে আসবো পি টাইপ সেমিকন্ডাক্টর। নেক্সট আমরা চলে আসছি পি টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টরে কি হচ্ছে না, এখানেও আমরা আর্সেনিক বা জার্মেনিয়ামকে ইউজ করছি, তার সঙ্গে ডোপিং করানো হবে কার না, কোনো গ্রুপ 13 এলিমেন্ট, সেটা হতে পারে অ্যালুমিনিয়াম, হতে পারে বোরন। তাহলে বোরন বা অ্যালুমিনিয়ামের সঙ্গে আমরা সিলিকন বা জার্মেনিয়ামের ডোপিং করাবো। তাহলে দেখা যাক আমরা এখানে কার সাথে ডোপিং করাচ্ছি না, বোরনের সাথে ডোপিং করাচ্ছি। আমরা জানি যে বোরনের কটা ইলেকট্রন থাকে না, বোরনের বাইরের কক্ষে 3টে ইলেকট্রন থাকে। কার সঙ্গে ডোপিং করানো হয়েছে না, সিলিকনের সঙ্গে ডোপিং করানো হয়েছে। তাহলে সিলিকনের কটা ইলেকট্রন থাকে বাইরের কক্ষে না, 4টে ইলেকট্রন থাকে। তাহলে বোরনের যে 3টে ইলেকট্রন, সেই 3টে ইলেকট্রন সিলিকনের একটা করে ইলেকট্রন নিয়ে একটা করে সমযোজী বন্ধন করে দেবে। কিন্তু তা সত্ত্বেও আমরা জানি কিনা সিলিকনের একটা এক্সেস ইলেকট্রন রয়েছে, যে এক্সেস ইলেকট্রনটা বোরনের ক্ষেত্রে অ্যাবসেন্ট। সিলিকনের একটা এক্সেস ইলেকট্রন রয়েছে কিন্তু যে এক্সেস ইলেকট্রনটা বোরনের ক্ষেত্রে অ্যাবসেন্ট। তাহলে বোরনের এখানে একটা ইলেকট্রন ডেফিসিয়েন্সি রয়ে যাচ্ছে, বা আমরা আরেকটু ভালোভাবে বলতে পারি যে এখানে একটা হোল তৈরি হচ্ছে, অর্থাৎ যেহেতু ইলেকট্রনটা নেই সেই ইলেকট্রনের পরিবর্তে সেখানে একটা হোল তৈরি হচ্ছে। এই যে হোলগুলো বা গর্তগুলো, এই গর্তগুলোও কিন্তু তড়িৎ পরিবহন করতে সক্ষম। এই গর্তগুলোও কিন্তু কোনো তড়িৎ ক্ষেত্রে যদি থাকে, তড়িৎ ক্ষেত্রের প্রেজেন্সে এই গর্তগুলোও কিন্তু তড়িৎ পরিবহন করতে সক্ষম। তাহলে এই জাতীয় যে সেমিকন্ডাক্টর বা এই জাতীয় যে অর্ধপরিবাহী, সেই অর্ধপরিবাহীটাকে বলা হয় পি টাইপ অর্ধপরিবাহী। চলে আসবো এই চ্যাপ্টারের একটা অন্যতম ইম্পর্টেন্ট অংশ, সেটা হচ্ছে দ্য ব্যান্ড থিওরি বা পটিতত্ত্ব। অলরেডি আমরা ক্লাস 11-এ মলিকুলার অরবিটাল থিওরি পড়ে ফেলেছি। এই মলিকুলার অরবিটাল থিওরির কনসেপ্টটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা ব্যান্ড থিওরিটাকে এক্সপ্লেন করতে পারবো। তো মলিকুলার অরবিটাল থিওরিতে কি পড়েছিলাম না, এরকম যে পারমাণবিক কক্ষকগুলো থাকবে, সেই পারমাণবিক কক্ষকগুলোর মধ্যে ওভারল্যাপিং হবে। ওভারল্যাপিং হলে পারমাণবিক কক্ষকগুলোর মধ্যে যখন ওভারল্যাপিং হবে, ওভারল্যাপিং হওয়ার পর তারা আণবিক কক্ষক বা অ্যাটমিক অরবিটাল তৈরি করবে। ঠিক সেরকমই যেখানে যদি মোর দ্যান
টু অ্যাটমস হয়, অর্থাৎ যেখানে যদি কোনো আমরা কেলাস কনসিডার করি, সেই কেলাসের মধ্যে তার একটা পরমাণু বা দুটো পরমাণু থাকে না, সেখানে অনেকগুলো পরমাণু থাকে। তাহলে সেই অনেকগুলো পরমাণু যেখানে দুটোর বেশি পরমাণুর পারমাণবিক কক্ষকগুলো নিজেদের মধ্যে ওভারল্যাপিং করে, তাহলে সেই ওভারল্যাপিং এর পরে সেখানেও কিন্তু আমরা আণবিক কক্ষক পাবো। তবে সেই আণবিক কক্ষকগুলোকে আমরা বলবো অসীমাবদ্ধ আণবিক কক্ষক বা ডিলোকালাইজড অ্যাটমিক অরবিটাল, ডিলোকালাইজড অ্যাটমিক অরবিটাল। যেমন যদি আমরা এক্সাম্পল হিসেবে নিই, সোডিয়াম পরমাণুর কথা কনসিডার করি। যদি সোডিয়ামের আমরা একটা কেলাস নিয়ে আলোচনা করি, সেখানে একটা সোডিয়াম পরমাণু থাকে না, সেখানে অনেকগুলো সোডিয়াম পরমাণু থাকে। তাহলে আমরা জানি যে এরকম সোডিয়াম পরমাণু, সোডিয়ামের যার বাইরের সেলে অর্থাৎ 3s সেলে একটাই মাত্র ইলেকট্রন রয়েছে। তাহলে যখন দুটো সোডিয়াম পরমাণু, যদি আমরা সেকে সোডিয়াম কনসিডার করি, সোডিয়ামের 3s এর মধ্যে আমরা জানি একটা ইলেকট্রন রয়েছে। এইরকম দুটো সোডিয়াম পরমাণুর পারমাণবিক কক্ষকগুলো যখন নিজেদের মধ্যে ওভারল্যাপিং করবে, ওভারল্যাপিং করলে আমরা সেখান থেকে আণবিক কক্ষক পাই। সেই আণবিক কক্ষকগুলোকে আমরা বলি, একটাকে বলি বন্ডিং অরবিটাল, একটাকে বলি অ্যান্টি বন্ডিং অরবিটাল। এটাও কিন্তু আমাদের ক্লাস 11 এর কনসেপ্ট। বন্ডিং অরবিটালটাকে আমরা সিগমা 3s দিয়ে এক্সপ্রেস করি, আর অ্যান্টি বন্ডিংটাকে সিগমা স্টার 3s দিয়ে এক্সপ্রেস করি। এগুলো সবই কিন্তু আমাদের ক্লাস 11 এর কনসেপ্ট। তাহলে এখানে যখন আমরা দুটো সোডিয়ামকে কম্বাইন করব, তাহলে কম্বাইন করলে সেখানে কিন্তু আমাদের এইরকম দুটো ইলেকট্রন মানে বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং দুটো অরবিটাল আমরা পাবো। সিমিলারলি সোডিয়ামের সঙ্গে যদি আরো আরেকটা সোডিয়াম এসে কম্বাইন করতে চায়, তাহলে যদি সোডিয়াম কম্বাইন করে, তাহলে আমরা দেখতে পাবো সেখানে কিরকম অরবিটাল তৈরি হচ্ছে। সেখানেও পারমাণবিক কক্ষকগুলো যখন ওভারল্যাপিং হচ্ছে, সেখানেও কিন্তু আমরা আণবিক কক্ষক পাবো। তবে সেই আণবিক কক্ষকগুলোর নাম একটু আগেই বললাম, সেই আণবিক কক্ষকগুলোকে আমরা বলবো অসীমাবদ্ধ আণবিক কক্ষক বা ডিলোকালাইজড অ্যাটমিক অরবিটাল। তাহলে তিনটে হলে সেখানে আমরা তিনটে ডিলোকালাইজড অ্যাটমিক অরবিটাল পাবো। যদি চারটে সোডিয়াম পরমাণু কম্বাইন হয়, তাহলে সেখানে আমাদের চারটে ডিলোকালাইজড মলিকুলার অরবিটাল তৈরি হচ্ছে। সিমিলারলি যদি 5টা হয়, তাহলে 5টা ডিলোকালাইজড মলিকুলার অরবিটাল তৈরি হচ্ছে। এইভাবে যদি n সংখ্যক সোডিয়াম কম্বাইন হয়, তাহলে n সংখ্যক ডিলোকালাইজড মলিকুলার অরবিটাল কিন্তু সেখানে জেনারেট হচ্ছে। তাহলে এইভাবে যদি ক্রমশ এগোতে থাকে, তাহলে আমরা এইরকম একটা দেখতে পাবো। যদি 4টে হয়, তাহলে 4টের ক্ষেত্রে আমরা কিরকম পাচ্ছি না, এরকম বন্ডিং এ তো ইলেকট্রন পাবোই, পাশাপাশি এরকম অ্যান্টি বন্ডিং স্তরেও কিন্তু ইলেকট্রনগুলো আমরা পাবো। তো যাই হোক, এইভাবে এগোতে এগোতে যদি n নাম্বারস হয়, তাহলে আমরা একটা সময় দেখব যে নিচের হাফটা অর্থাৎ নিচের যে 3s উপকক্ষকগুলো, এই অরবিটালগুলো, এটা কিন্তু পুরো ব্যান্ড বা 3s এই যে উপকক্ষকগুলো, এটা কিন্তু ফিল আপ হয়ে যাবে, কিন্তু ওপরের যে অংশটা সেটা কিন্তু ফাঁকা রয়ে যাচ্ছে। এবং এই যে অংশটা, এই অংশটা এতটাই মানে এই অংশটা এতটাই কাছাকাছি থাকবে ইলেকট্রনগুলো, দেখলে মনে হবে যে এদের মধ্যে এনার্জি গ্যাপিং প্রায় নেই এবং এরা দেখতে অনেকটা ব্যান্ড বা পটির মতো তৈরি হবে। তাই এই জায়গাটাকে আমরা বলছি, এই অংশটাকে ব্যান্ড বলছি আমরা, এবং এই পুরো কনসেপ্টটাকে বলছি ব্যান্ড থিওরি বা পটি তত্ত্ব। এই যে কেলাসগুলো, এই কেলাসের যে অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ তাদের যে ইনার যে অ্যারেঞ্জমেন্ট এবং তাদের মধ্যে যে পারমাণবিক সংখ্যা রয়েছে, সেই পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করেই কিন্তু তাদের ব্যান্ড বা পটিগুলোর শক্তি নির্ভর করে। যেমন আমরা পড়েছি পাউলির নীতি পড়েছি, পাউলির তত্ত্বে বলা হয়েছে যেগুলো নিম্ন শক্তি সম্পন্ন স্তর সেগুলো আগে ইলেকট্রন দ্বারা ফিল আপ হবে, তারপর উচ্চ শক্তি সম্পন্ন স্তরগুলো কিন্তু ইলেকট্রন দ্বারা গ্র্যাজুয়ালি ফিল আপ হতে থাকবে। তো সবচেয়ে প্রথমে যে নিম্ন শক্তি স্তরের যে স্তরগুলো যেগুলো ইলেকট্রন দ্বারা ফিল আপ হয়, সেই স্তরগুলোতে যেখানে যোজ্যতা ইলেকট্রনগুলো প্রবেশ করে এবং যোজ্যতা ইলেকট্রন প্রবেশের জন্য সেই শক্তি স্তর বা সেই ব্যান্ডটাকে আমরা বলি যোজ্যতা পটি। ঠিক যোজ্যতা পটির পরবর্তী অর্থাৎ তার থেকে সামান্য উচ্চতর অংশে যেখানে শক্তি সামান্য বেশি, সেখানে আমরা দেখতে পাই কিছু ফ্রি ইলেকট্রন বা যে ইলেকট্রনগুলো খুব ইজিলি একটা স্তর থেকে আরেকটা স্তরে যেতে পারে, সেই ইলেকট্রনগুলো ওই স্তরের মধ্যে থাকে। সেই স্তরটাকে বলা হয় পরিবাহী পটি। পরিবাহী পটি এবং যোজ্যতা পটির মধ্যে, যোজ্যতা পটি কিন্তু নিম্ন শক্তি সম্পন্ন, তার থেকে সামান্য উচ্চতর শক্তি সম্পন্ন হচ্ছে পরিবাহী পটি, যেখানে ফ্রি ইলেকট্রনসগুলো বা যে ইলেকট্রনগুলো ইজিলি মুভ করতে পারে সেই ইলেকট্রনগুলো থাকে।
সামান্য যদি শক্তি আমরা দিই সেটা তাপ শক্তি হতে পারে। যদি সামান্য শক্তিতে, তাহলে আমরা দেখতে পাবো যে কিছু সংখ্যক ইলেকট্রন যোজ্যতা পটি থেকে খুব ইজিলি কিন্তু তার থেকে সামান্য উচ্চতা সম্পন্ন যে শক্তি স্তর সেই পরিবাহী পটির মধ্যে চলে যায়। কিন্তু দেখা গেছে যোজ্যতা পটি এবং পরিবাহী পটি এই দুটোর মাঝের যে অঞ্চল, সেই মাঝের অঞ্চলটা কিন্তু পুরোপুরি ফাঁকা থাকে। সেই পুরোপুরি ফাঁকা অঞ্চলটাকে আমরা বলছি নিষিদ্ধ অঞ্চল, অর্থাৎ এখানে কোনো ইলেকট্রন থাকে না। নিচের স্তরটাকে আমরা বলছি যোজ্যতা পটি, এই অংশটাকে আমরা বলছি যোজ্যতা পটি, এবং তার থেকে উচ্চ শক্তি সম্পন্ন যে স্তরটা, সেই স্তরটাকে আমরা বলছি পরিবাহী পটি। পরিবাহী পটি এনার্জি এদিকে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে এনার্জি। নিচের যে স্তরটা যেখানে ফ্রি ইলেকট্রনস গুলো থাকছে, সেই যে ব্যান্ডটা তৈরি হচ্ছে তাকে বলছি যোজ্যতা পটি, এবং তার থেকে সামান্য উচ্চ যে শক্তি সম্পন্ন যে স্তর, সেই স্তরটাকে বলছি পরিবাহী পটি, যেখানে ফ্রি ইলেকট্রনস গুলো থাকে। এনার্জি দিলেই কিন্তু, সামান্য এনার্জির শক্তি প্রয়োগ করলেই এই যোজ্যতা পটি থেকে ইলেকট্রন গুলো কিন্তু খুব ইজিলি পরিবাহী পটির মধ্যে মুভ করতে পারে। কিন্তু এই যে অংশটা, যে অংশের মধ্যে কোনো ইলেকট্রন বা কোনো কিছু থাকবে না, এই ফাঁকা অংশটাকে, এই পুরো ফাঁকা অঞ্চলটাকে আমরা বলছি নিষিদ্ধ অঞ্চল, অর্থাৎ এখানে কোনো ইলেকট্রন থাকবে না। আমরা চলে আসবো কন্ডাকশন ইন মেটালস, অর্থাৎ ধাতুর পরিবাহিতা নিয়ে এখন আমরা আলোচনা করব। তাহলে আমরা একটু আগেই জানলাম যে যোজ্যতা পটির মধ্যে যোজ্যতা ইলেকট্রন গুলো থাকে, এবং তার থেকে সামান্য উচ্চ শক্তি সম্পন্ন যে স্তর, যেটাকে আমরা পরিবাহী পটি বলছিলাম, সেই পরিবাহী পটির মধ্যে কিছু ফ্রি ইলেকট্রনস বা যে ইলেকট্রন গুলো ইজিলি মুভ করতে পারে, সেই ইলেকট্রন গুলো অবস্থান করে, এবং এদের মাঝখানে যে অঞ্চলটার মধ্যে কোনো ইলেকট্রন থাকে না বা থাকতে পারে না, সেই অঞ্চলটাকে বলা হয় নিষিদ্ধ অঞ্চল। তো এই যে যোজ্যতা যে কক্ষ বা যোজ্যতা যে পটি, সেই যোজ্যতা পটিতে সামান্য পরিমাণ শক্তি প্রয়োগ করলেই আমরা দেখতে পাবো যে কিছু সংখ্যক ইলেকট্রন খুব সহজেই ভ্যালেন্স যে ব্যান্ড, অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ড থেকে সামান্য শক্তি নিলেই কিছু সংখ্যক ইলেকট্রন আমরা দেখতে পাবো এই উচ্চ শক্তি সম্পন্ন স্তর, অর্থাৎ যেটাকে আমরা বলছিলাম পরিবাহী পটি বা কন্ডাকশন ব্যান্ড, সেই কন্ডাকশন ব্যান্ডের মধ্যে কিন্তু খুব সহজেই চলে যাচ্ছে। এবং একটা সময় এমন আসবে, দেখলে মনে হবে এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড এরা পরস্পর সমাপতিত হয়ে গেছে। কিছু সংখ্যক শক্তি দিলেই ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারবে, কারণ এদের মধ্যে, মানে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে এনার্জি গ্যাপিংটা আছে সেটা কিন্তু খুব কম, এবং সেই কম এনার্জি থাকার জন্য খুব ইজিলি ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন রেডিয়েট করে কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যেতে পারে। এবং একটা সময় এমন আসবে, দেখলে মনে হবে এই কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড এরা পরস্পরের সাথে মিশে গেছে বা সমাপাতিত হয়ে গেছে। এবং যখনই এরকম সিচুয়েশন তৈরি হয়, সেই সময় যদি কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা এই সিস্টেমটাকে রাখি, তাহলে খুব সহজে তড়িৎ ক্ষেত্রে সামান্য শক্তি প্রয়োগ করলেই দেখতে পাবো ইলেকট্রনগুলো ওই ভ্যালেন্স ব্যান্ড থেকে ফাঁকা যে পরিবাহী স্তর বা কন্ডাকশন ব্যান্ড, সেখানে খুব ইজিলি যেতে পারে। এবং এই ধর্মটা প্রত্যেকটা মেটালই দেখায়, এবং তাই জন্য এই মেটালগুলোকে আমরা কন্ডাক্টর বলছি বা পরিবাহী বলছি বা তড়িতের সুপরিবাহী বলছি। নেক্সট আমরা চলে আসবো অন্তরক পদার্থের ক্ষেত্রে কিরকম ঘটনা ঘটে। অন্তরক পদার্থের ক্ষেত্রে এই যে ভ্যালেন্স ব্যান্ড, এই ভ্যালেন্স ব্যান্ডটা কিন্তু পুরোপুরি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে, এবং কন্ডাকশন ব্যান্ডটা কিন্তু টোটালি এমটি থাকে বা খালি থাকে। ভ্যালেন্স ব্যান্ড পুরোপুরি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে এবং কন্ডাকশন ব্যান্ডটা এমটি থাকে। এবং এদের মাঝখানে যে নিষিদ্ধ অঞ্চল, সেখানে কিন্তু শক্তির পরিমাণ অনেকটা বেশি হয়। যেমন যদি কার্বনের ক্ষেত্রে কনসিডার করি, কার্বনের ক্ষেত্রে দেখব এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে শক্তিটা পায় প্রায় 6 ইলেকট্রন ভোল্টের মতো। তো দেখা গেছে যে যদি কোনো ইলেকট্রনকে এই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে জাম্প করে যেতে হয়, তাহলে সেই অ্যামাউন্ট, অর্থাৎ এই দুটো ব্যান্ডের মধ্যে নিষিদ্ধ অঞ্চলের যে শক্তি, তার থেকে বেশি পরিমাণ শক্তি দিলেই তবেই কিন্তু ভ্যালেন্স ব্যান্ড থেকে একটা ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে। কিন্তু যেটার সেই অ্যামাউন্ট শক্তিটা দেওয়া কিন্তু পসিবল হয় না। আর যেহেতু পসিবল হয় না, তাই জন্য আমরা দেখতে পাই যে ম্যাক্সিমাম যে অধাতু যারা, তারা কিন্তু সকলেই অন্তরক পদার্থ,
অর্থাৎ তারা তড়িৎ পরিবহন করতে পারে না। যেমন যেমন যদি আমরা মানে ডায়মন্ডের ক্ষেত্রে কনসিডার করি, ডায়মন্ড হলো পিওর কার্বন একটা অধাতু, আমরা প্রত্যেকেই জানি। তাহলে কার্বনের ক্ষেত্রে দেখা গেছে যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড, অর্থাৎ এই দুটো ব্যান্ডের মধ্যে যে নিষিদ্ধ অঞ্চল, তার ক্ষেত্রে শক্তির পরিমাণ হচ্ছে প্রায় 6 ইলেকট্রন ভোল্ট মতো। তাহলে এতটা পরিমাণ শক্তি, যদি একটা ইলেকট্রনকে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে হয় তাহলে তার থেকে বেশি পরিমাণ শক্তি দিতে হবে, কিন্তু ডায়মন্ডের ক্ষেত্রে অতটা পরিমাণ শক্তি অ্যাফোর্ড করা সম্ভব হয় না। তাই দেখা গেছে ডায়মন্ড হচ্ছে তড়িৎ পরিবহন করতে পারে না। ম্যাক্সিমাম অধাতু যাদের ক্ষেত্রে এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে শক্তিটা এতটাই বেশি থাকে, নিষিদ্ধ অঞ্চলের শক্তিটা এতটাই বেশি থাকে, এই শক্তিটা তারা ওভারকাম করতে পারে না। তাই জন্য ম্যাক্সিমাম যে অধাতুগুলো তারা প্রত্যেকেই কিন্তু তড়িতের কুপরিবাহী হয়, বা তাদের আমরা অন্তরক পদার্থ বলি। এবার প্রশ্ন হচ্ছে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি ঘটনা ঘটে, বা অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি ঘটনা ঘটে। তো অর্ধপরিবাহীর ক্ষেত্রেও কিন্তু ভ্যালেন্স ব্যান্ডটা ইলেকট্রন দ্বারা টোটালি ফিল আপ থাকে এবং কন্ডাকশন ব্যান্ডটা টোটালি ইলেকট্রন থেকে এমটি থাকে, অর্থাৎ সেখানে কোনো ইলেকট্রন থাকে না। কিন্তু দেখা গেছে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে শক্তির তারতম্যটা খানিকটা কম, কার তুলনায় না অন্তরক পদার্থের তুলনায়। তাহলে কম হওয়ার জন্য, নিষিদ্ধ অঞ্চলের শক্তির পরিমাণটা কম হওয়ার জন্য অল্প পরিমাণ শক্তি প্রয়োগ করলে, তাপ শক্তি হতে পারে, তড়িৎ শক্তি হতে পারে, অল্প পরিমাণ শক্তি প্রয়োগ করলেই দেখা গেছে ইলেকট্রনগুলো কিন্তু এই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে। তাদের যে পরিমাণ শক্তিটা থাকে সেই শক্তিটাকে ওভারকাম করার ক্ষমতা রয়েছে কিছু কিছু পদার্থের, তাই তাদের আমরা সেমিকন্ডাক্টর বলছি। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রেও কিন্তু অন্তরকের মতনই বৈশিষ্ট্য থাকে, অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ড ফিল আপ থাকে এবং কন্ডাকশন ব্যান্ড এমটি থাকে, কিন্তু মাঝের যে এনার্জি গ্যাপিংটা, অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ড এবং যে কন্ডাকশন ব্যান্ড, এদের মাঝে যে এনার্জি গ্যাপিংটা সেটা কিন্তু কম্পারেটিভলি একটু কম হয় অন্তরক পদার্থের তুলনায়। তাই সহজেই তারা তড়িৎ ক্ষেত্র বা কোনো তাপ প্রয়োগের ফলে খুব সহজেই ভ্যালেন্স ব্যান্ড থেকে জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে, তাই জন্য কিন্তু তারা তড়িৎ পরিবহন করতে পারে। সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে অর্ধপরিবাহীর ঘটনাগুলো আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে আমরা বলতেই পারি যে কিরকম এনার্জি গ্যাপিংটা হয় না, যদি মেটাল হয় তাহলে মেটালের ক্ষেত্রে, মেটাল মানে যেগুলোকে আমরা কন্ডাক্টর বলছি বা তড়িতের সুপরিবাহী বলছি, যদি মেটাল হয় তাহলে তাদের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড, এটাকে আমরা বলছি ভ্যালেন্স ব্যান্ড, আর এটাকে বলছি কন্ডাকশন ব্যান্ড, এদের মধ্যে এনার্জি গ্যাপিংটা খুবই কম হয় এবং এরা প্রায় বলতে পারি একটা সময় আসে যখন এরা সমাপাতিত হয়ে যায়। তাহলে তখন এদের আমরা কি বলছি না তড়িতের সুপরিবাহী বা কন্ডাক্টর বলছি। যদি এনার্জি গ্যাপিংটা অনেকটা বেশি হয়, অর্থাৎ এদিক থেকে আমরা কন্ডাকশন ব্যান্ড বলছি এবং এটাকে আমরা ভ্যালেন্স ব্যান্ড বলছি, যদি এনার্জি গ্যাপিংটা অনেকটা বেশি হয় তাহলে তখন কিন্তু এই এনার্জিটা ওভারকাম করা সম্ভব হয় না, তখন সেটাকে আমরা বলছি অন্তরক পদার্থ বা ইনসুলেটর। আর যদি দেখা গেছে এদের থেকে মাঝামাঝি অবস্থায় কোথাও শক্তিটা থাকে যেটাকে কিন্তু ওভারকাম করা সম্ভব, তখন সেটাকে আমরা বলছি সেমিকন্ডাক্টর। বোঝা গেছে? আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে তোমাদের প্রত্যেকের কাছে। নেক্সট আমরা চলে আসবো ম্যাগনেটিক প্রপার্টি ইন সলিড, অর্থাৎ কঠিন পদার্থের চৌম্বক ধর্ম নিয়ে এখন আমরা আলোচনা করব। তো কঠিন পদার্থের মধ্যে যে ইলেকট্রনগুলো থাকে তাদের চৌম্বক ভ্রামক থাকে এবং সেই জন্য তাদের মধ্যে ম্যাগনেটিক প্রপার্টি কিন্তু জেনারেট হয়। এই ইলেকট্রনগুলো পারমাণবিক নিউক্লিয়াসকে কেন্দ্র করে যেরকম বিভিন্ন বৃত্তীয় এবং উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে, পাশাপাশি কিন্তু নিজের অক্ষের উপরেও ঘোরে এবং নিজের অক্ষের উপরে ঘোরার জন্যই কিন্তু এর মধ্যে চৌম্বক ধর্ম তৈরি হয়। কঠিন পদার্থের এই চৌম্বক ধর্মকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করি, তার মধ্যে অন্যতম একটা ভাগ হচ্ছে ডায়াম্যাগনেটিক প্রপার্টি বা ডায়াম্যাগনেটিক ধর্ম। ডায়াম্যাগনেটিক ধর্মে কি ঘটনা ঘটে এখন আমরা দেখবো। যে সমস্ত পদার্থগুলো চৌম্বক ক্ষেত্র দ্বারা ক্ষীণভাবে বিকর্ষিত হয়, মানে চৌম্বক ক্ষেত্রে রাখা হলে এবং চৌম্বক ক্ষেত্রে রাখলে দেখা গেল তাদের মধ্যে বিকর্ষণ হচ্ছে, সেই পদার্থের সেই ধর্মটাকে বা সেই কঠিন পদার্থের ধর্মটাকে আমরা বলছি ডায়াম্যাগনেটিক প্রপার্টি।
এই ডায়াম্যাগনেটিক প্রপার্টিতে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটে না, ডায়াম্যাগনেটিক প্রপার্টিতে আমরা দেখতে পাই যে এখানে দুটো ইলেকট্রন থাকে, দুটো ইলেকট্রনই রোটেট করে, রোটেশন হয় দুটো ইলেকট্রনেরই, কিন্তু রোটেশনটা হয় একে অপরের উল্টো দিকে, অর্থাৎ একটা ইলেকট্রন যেদিকে ঘুরে আরেকটা ইলেকট্রন কিন্তু তার এক্স্যাক্টলি অপোজিট ডাইরেকশনে ঘুরে, এবং দুটো ইলেকট্রনের রোটেশন অপোজিট ডাইরেকশনে হওয়ার জন্য এদের চৌম্বক ভ্রামকের মান 0 হয়। নেক্সট যে ধর্ম, সেই ধর্মটার নাম হচ্ছে প্যারাম্যাগনেটিক ধর্ম। এই ধর্মে কি ঘটনা ঘটে এখন আমরা দেখব না, যে সমস্ত পদার্থকে যদি আমরা কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখি, চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখলে যদি দেখা যায় তার মধ্যে আকর্ষণ হচ্ছে, চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সেই কঠিন পদার্থটার মধ্যে যদি আকর্ষণ হয়, তখন সেই প্রপার্টিটাকে আমরা বলছি প্যারাম্যাগনেটিক প্রপার্টি। এই প্যারাম্যাগনেটিক প্রপার্টিতে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটে আমরা একটু আলোচনা করব। এই প্যারাম্যাগনেটিক প্রপার্টির মধ্যে সেটা মানে যে ল্যাটিসটা নিয়ে বা যে কেলাসটা নিয়ে আমরা আলোচনা করছি বা যে কঠিন পদার্থটা নিয়ে আলোচনা করছি, তার অণু, পরমাণু, আয়ন যাই হোক না কেন, তার মধ্যে একটা অযুগ্ম ইলেকট্রন থাকে, এবং এই অযুগ্ম ইলেকট্রনটা কিন্তু রোটেট করতে পারে, মানে রোটেশন হয়, সবসময় ঘুরতে থাকে, এবং ঘোরার জন্যই এর মধ্যে কিন্তু চৌম্বক দ্বিমেরুর সৃষ্টি হয়। এই চৌম্বক দ্বিমেরুর সৃষ্টি হওয়ার জন্য যদি এই অযুগ্ম ইলেকট্রনটাকে আমরা কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করি, এই অযুগ্ম ইলেকট্রনটাকে যদি কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমরা স্থাপন করি, স্থাপন করলে তখন সেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি স্থাপন করা হয়, তখন দেখব যে তার মধ্যে চৌম্বক ধর্ম বা ম্যাগনেটিক প্রপার্টি জেনারেট হচ্ছে। যদি সেই চৌম্বক ক্ষেত্রটাকে আমরা তুলে নিই বা সরিয়ে নিই, তখন দেখব কিন্তু তার আর ম্যাগনেটিক প্রপার্টি থাকছে না। অর্থাৎ প্যারাম্যাগনেটিক প্রপার্টি হলে সেখানে দেখব যে কোনো কঠিন পদার্থ যদি সেখানে চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়, তখন সেই প্রপার্টিটাকে আমরা বলছি প্যারাম্যাগনেটিক প্রপার্টি। প্যারাম্যাগনেটিক প্রপার্টির মধ্যে একটা অযুগ্ম ইলেকট্রন থাকবে, যে অযুগ্ম ইলেকট্রনটা রোটেশন করতে পারে, রোটেশন করলে চৌম্বক দ্বিমেরু সৃষ্টি হয়, এবং এই চৌম্বক দ্বিমেরুটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে তার সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করে, এবং সেই জন্যই কিন্তু ম্যাগনেটিক প্রপার্টিটা জেনারেট হয়। যদি চৌম্বক ক্ষেত্রটা সরিয়ে নেওয়া হয়, সরিয়ে নিলে কিন্তু আমরা দেখতে পাবো সেখানে আর কোনো চুম্বকত্ব থাকছে না। নেক্সট আমরা চলে আসব ফেরোম্যাগনেটিক প্রপার্টিতে। ফেরোম্যাগনেটিক প্রপার্টি, ফেরোম্যাগনেটিক প্রপার্টি কি? এখানে দেখা গেছে যে সমস্ত পদার্থকে আমরা চৌম্বক ক্ষেত্রে রাখলে চৌম্বক ক্ষেত্রটা তীব্রভাবে আকর্ষিত হয়, এবং চৌম্বক ক্ষেত্র তুলে নেওয়ার পরেও তাদের সেই চৌম্বক ধর্ম বর্তমান থাকে, সেই ধর্মটাকেই বলা হবে ফেরোম্যাগনেটিক ধর্ম। ফেরোম্যাগনেটিক ধর্মের ক্ষেত্রে কিরকম বৈশিষ্ট্য দেখা যায়, যে চৌম্বক দ্বিমেরু সৃষ্টি করে যারা, এবং তার সঙ্গে যে ইলেকট্রনগুলো থাকে তাদের ডাইরেকশন, অর্থাৎ ইলেকট্রন মানে ওই কঠিন পদার্থের মধ্যে উপস্থিত ইলেকট্রন এবং চৌম্বক দ্বিমেরুর অভিমুখ কিন্তু একই দিকে থাকে। ইলেকট্রনের যেদিকে থাকে, ইলেকট্রনের যদি ডাইরেকশন আপওয়ার্ড ডাইরেকশন হয়, তাহলে চৌম্বক দ্বিমেরুর ডাইরেকশনও কিন্তু আপওয়ার্ড হবে, অর্থাৎ প্রত্যেকটা একই ডাইরেকশনে থাকে, ইলেকট্রন এবং চৌম্বক দ্বিমেরুর অভিমুখ একই দিকে থাকে, এবং তখনই যে প্রপার্টিটা জেনারেট হয় সেটাকে বলি ফেরোম্যাগনেটিক প্রপার্টি। এখানেও আকর্ষণের ঘটনা ঘটে, ইভেন যদি আমরা ওই ম্যাগনেটিক ফিল্ডটাকে তুলে নিই, তড়িৎ চৌম্বক ক্ষেত্রটাকে যদি তুলে নিই, সরিয়ে নিই, তাহলেও কিন্তু আকর্ষণ ধর্ম থাকবে, তখন সেই প্রপার্টিটাকে বলছি আমরা ফেরোম্যাগনেটিক প্রপার্টি। ধর্মে আমরা চলে আসবো। নেক্সট যে ধর্ম, সেই ধর্ম হচ্ছে অ্যান্টি ফেরোম্যাগনেটিক পদার্থ বা পদার্থের যে ধর্ম, সেটাকে আমরা বলবো অ্যান্টি ফেরোম্যাগনেটিক ধর্ম। অ্যান্টি ফেরোম্যাগনেটিক প্রপার্টিতে কি হয় না, এখানে অযুগ্ম ইলেকট্রন থাকে, এবং অযুগ্ম ইলেকট্রন থাকা সত্ত্বেও চৌম্বক ভ্রামকের যে লব্ধি তার যোগফল কিন্তু শূন্য হয়। এখানে মানে অ্যান্টি ফেরোম্যাগনেটিক যে পদার্থ বা মানে যে পদার্থগুলোর ক্ষেত্রে এই ঘটনা ঘটে তাকে বলবো অ্যান্টি ফেরোম্যাগনেটিক পদার্থ, এবং ধর্মটাকে স্বাভাবিকভাবেই অ্যান্টি ফেরোম্যাগনেটিক ধর্ম বলবো। অর্থাৎ এখানে অযুগ্ম ইলেকট্রন থাকা সত্ত্বেও চৌম্বক লব্ধির বা চৌম্বক ভ্রামকের যে লব্ধি তার ভ্যালু 0 হয়। কেন 0 হয়? কারণ এখানে অযুগ্ম ইলেকট্রন এবং চৌম্বক দ্বিমেরুর যে মানটা বা যে অভিমুখটা সেটা কিন্তু অপোজিট ডাইরেকশনে থাকে, অর্থাৎ যদি ইলেকট্রনের ডাইরেকশন এরকম হয়, তাহলে চৌম্বক দ্বিমেরুর ডাইরেকশনটা কিন্তু এরকম হবে। অপোজিট ডাইরেকশনে থাকার জন্য চৌম্বক লব্ধির মানটা কিন্তু
জিরো হয়, চৌম্বক ভ্রামকের যে লব্ধি তার মানটা জিরো হয়। এই প্রপার্টিটাকে বলা হবে অ্যান্টি ফেরোম্যাগনেটিক প্রপার্টি। এবার আমরা চলে আসবো ফেরি ম্যাগনেটিক প্রপার্টিতে। ফেরি ম্যাগনেটিক প্রপার্টির ক্ষেত্রেও অযুগ্ম ইলেকট্রন থাকবে, পদার্থের মধ্যে অযুগ্ম ইলেকট্রন থাকবে, কিন্তু তা সত্ত্বেও তার মধ্যে ক্ষীণ চৌম্বকত্বর পরিমাণ লক্ষ্য করা যাবে, ক্ষীণ চৌম্বকত্ব থাকবে। সেই পদার্থগুলোকে বলা হবে ফেরি ম্যাগনেটিক পদার্থ, এবং এই ধর্মটাকে স্বাভাবিকভাবেই বলা হবে ফেরি ম্যাগনেটিক ধর্ম। কিরকম ঘটনাটা ঘটে না, এখানে অযুগ্ম ইলেকট্রন থাকছে, কিন্তু অযুগ্ম ইলেকট্রন এবং চৌম্বক যে দ্বিমেরু তাদের ডাইরেকশনটা কিন্তু সমান্তরাল থাকে, কিন্তু কখনো কখনো দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে হয়তো দুটো অভিমুখ এদিকে থাকলে একটার অভিমুখ অপোজিট ডাইরেকশনে আছে, আবার দুটোর অভিমুখ সেম ডাইরেকশনে আছে। এই রকম ঘটনা ঘটার জন্য, অর্থাৎ ইলেকট্রন এবং চৌম্বক দ্বিমেরুর অভিমুখ সমান সংখ্যক ভাবে অপোজিট ডাইরেকশনে না থাকার জন্য, দুটো যদি একদিকে থাকে তাহলে একটা অপোজিটে, আবার দুটো একদিকে, এইভাবে সমানভাবে না থাকার জন্য এদের চৌম্বক ভ্রামকের লব্ধির মানটা কিন্তু জিরো হয় না, ক্ষীণ চৌম্বকত্ব থাকে, এবং চৌম্বক এর ভ্যালুটা কিন্তু সামান্য হলেও পজিটিভ আসে, ক্ষীণ চৌম্বকত্ব এর মধ্যে থাকে। তাহলে যে প্রপার্টিটা, যে সমস্ত পদার্থগুলো এই ধর্মটা দেখায় তাকে বলবো ফেরি ম্যাগনেটিক পদার্থ, এবং এবং এই পুরো প্রপার্টিটাকে বলা হবে ফেরি ম্যাগনেটিক প্রপার্টি।